আজকে আমরা পড়ব ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের 2.3 টপিকটা। এখানে আছে বাংলায় পাল রাজাদের শাসনকাল। বাংলায় যে পাল রাজারা শাসন করেছিল তার ইতিহাস খ্রিস্টীয় অষ্টম থেকে নবম একাদশ শতকের সূচনা পর্যন্ত। আমরা জানি যে যখন মাৎসান্যায় হয়েছিল, মানে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর যে বাংলায় অরাজকতা চলেছিল, সেই সময় বাংলার সম্ভ্রান্ত ব্যক্তিরা মিলে গোপাল নামে একজন ব্যক্তিকে নির্বাচন করে রাজা ঘোষণা করেছিল। সেটা আনুমানিক কত সালে? সেটা আনুমানিক 750 খ্রিস্টাব্দে। সেই সময়ে বাংলায় পাল রাজাদের শাসন শুরু হয়। পাল রাজাদের আদি নিবাস ছিল আমরা জানি কোন অঞ্চলে? বরেন্দ্র অঞ্চলে। পাল শাসনের প্রথম 100 বছর খ্রিস্টীয় 8th সেঞ্চুরি, মানে অষ্টম শতক থেকে নবম শতক, মানে 100 বছর অষ্টম থেকে নবম শতক পর্যন্ত তাদের ক্ষমতা বিস্তারের সময় ছিল। এরপরের প্রায় 130 বছর ধরে পালদের ক্ষমতা কমতে থাকে। নবম থেকে মানে 100 বছর তারা খুব ভালো চূড়ান্ত পর্যায়ে ছিল, 18th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি। কিন্তু 19th সেঞ্চুরির মিডল টাইম থেকে দশম শতকের শেষ ভাগ পর্যন্ত পালদের ক্ষমতা কমতে থাকে। আবার দশম শতকের শেষ দিক থেকে পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল মহিপালের শাসনকালে, দশম শতাব্দীর শেষ দিকে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গোপাল। আনুমানিক কত সালে? 750 থেকে 74 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। বাংলার অনেকগুলো এলাকায় তিনি নিজের শাসনের আওতায় নিয়ে এসেছিলেন। গোপালের উত্তরাধিকারী কে ছিল? ধর্মপাল। ধর্মপাল 774 থেকে 806 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করান। উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে হর্ষবর্ধনের সাথে যুদ্ধ লেগেছিল, কনৌজ থানে পশ্চিম ভারতের প্রতিহার, দক্ষিণের রাষ্ট্রকূট এদেরকে নিয়ে, সেই যুদ্ধে ত্রিশক্তি সংগ্রামে, মানে 3টা শক্তি নিয়ে যুদ্ধ হয়েছিল, এই জন্য ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। তাতে অংশগ্রহণ করেছিলেন ধর্মপাল। ধর্মপালের ছেলে দেবপাল আনুমানিক 806 থেকে 45 খ্রিস্টাব্দ উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মতোই সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছিলেন। তার সময় উত্তর হিমালয়ের পাদদেশ, মানে দেবপালের সময় উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অন্তত বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ দেশ, বর্তমানের আফগানিস্তান থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। মানে দেবপালের সময় অনেক বড় এরিয়া জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার হয়েছিল। কোথায়? হিমালয়ের পাদদেশ থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত সমগ্র উত্তর ভারত এবং উত্তর পশ্চিমে কম্বোজ দেশ, মানে বর্তমানের আফগানিস্তান থেকে শুরু করে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। দেবপালের পরে পালদের ক্ষমতা কমতে শুরু হয়। এর কারণ ছিল পালদের নিজেদের মধ্যে গোলমাল বেঁধে যায়। এছাড়া দাক্ষিণাত্যের যে রাষ্ট্রকূট রাজা ছিল, পশ্চিম ভারতের যে প্রতিহার ছিল এবং ওড়িশার শাসকরা বাংলার অনেক এরিয়া দখল করে নিয়েছিল। এজন্য বাংলার যে পালদের যে রাজ্য বিস্তার কমে গেছিল, পালরাও কমজোর হয়ে পড়েছিল, নিজের এরিয়া তারা বাঁচাতে পারেনি। তারা একমাত্র মগধকে কেন্দ্র করেই টিকে ছিল, মানে অস্তিত্ব তাদের মগধকে কেন্দ্র করেই ছিল, সমস্ত এরিয়া দখল হয়ে গেছিল। তখন বাংলায় পালদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তারপরে আবার রাজা প্রথম মহিপালের সময় 977 থেকে 1027 শাসনকালে পূর্বে গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেন। প্রথম মহিপাল কি করেন? গৌরবটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। একাদশ শতকের শেষ দিকে রামপাল রাজা হন। আনুমানিক 1072 থেকে 1126 খ্রিস্টাব্দে। কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। কৈবর্ত কারা ছিল? কৈবর্ত ছিল নৌকার মাঝি বা জেলে, এরকম জাতির লোকরা বিদ্রোহ করেছিল, পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রামপাল তা উদ্ধার করতে সফল হয়েছিলেন। তিনি পালদের ক্ষমতা কিছুটা হলেও রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যেই কি হয়? বাংলায় পাল রাজত্ব শেষ হয়ে যায়। পাল আমলের শাসন ব্যবস্থায় সামন্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সামন্ত কারা ছিল? বর্তমানের যে, এখন বর্তমান বলা যাবে না, সেই সময় যে জমিদার, বড় বড় জমিদার, ল্যান্ড হোল্ডার্সদেরকে সামন্ত বলা হতো। তারা বিভিন্ন নামে জানা যায় তাদেরকে। পাল আমলের যে বিবরণীগুলিতে আছে তাদের রাজন, সামন্ত, মহাসামন্ত ইত্যাদি নামে পরিচিত করা হয়। কৈবর্ত বিদ্রোহের সময় এরা বিশেষভাবে সক্রিয় ছিল। মানে সামন্ত বলতে বর্তমানে আইএএস, আইপিএস, আইএএসদেরকে বোঝানো যায়। যেমন ডিএম একটা অঞ্চলের কার্যভার গ্রহণ করেন, একটা অঞ্চলের দেখাশোনার দায়িত্ব আছে ডিএম এর। ওরকমই সামন্তদের একটা এরিয়া জুড়ে ছিল, সেই এরিয়া কীভাবে চাষবাস শুরু হচ্ছে, কিভাবে শান্তি বজায় থাকবে, এগুলা কে দেখতো? সামন্তরা দেখতো। এভাবে পালদের সময় ছিল। বাংলায় সেন রাজাদের শাসনকাল। এরপরে হয় পালদের পরে বাংলায় আসে
সেন রাজারা। সেন রাজাদের সময়ে কি হয়েছিল, বাংলায় সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে শাসন শুরু করেছিলেন। একাদশ শতকে 11th সেঞ্চুরিতে। ত্রয়োদশ শতক শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যেই, ত্রয়োদশ মানে 13th সেঞ্চুরি শুরু হওয়ার অল্প কয়েক বছরের মধ্যেই তাদের অবসান হয়েছিল। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে, মানে সেনরা বাংলার আদিবাসী ছিল না, তারা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাট থেকে এখানে এসেছিল। আর বংশগতভাবে প্রথমে ছিল এরা ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যায়। দক্ষিণ ভারতের কোন অঞ্চল থেকে তারা এসেছিল? কর্ণাট অঞ্চল থেকে, অর্থাৎ মহীশূর ও তার আশেপাশের এলাকা থেকে। সেন বংশের কে এসেছিলেন? সামন্ত সেন একাদশ শতকে কোনো এক সময় কর্ণাট থেকে রাঢ়ে চলে এসেছিলেন। রাঢ় অঞ্চল বলতে কোনটা আমরা জানি, সেদিন আমি মেপে দেখিয়েছিলাম। রাঢ় অঞ্চল বলতে এই যে এটা হলো রাঢ় অঞ্চল। এই অঞ্চলে এসে সামন্ত সেন দক্ষিণ ভারত থেকে কর্ণাট রাজ্য থেকে এসে এখানে রাজ্য বিস্তার শুরু করেন। তার ছেলে কে ছিলেন? হেমন্ত সেন আমলে রাঢ় অঞ্চলের কিছুটা অঞ্চল তারা দখল করে বসে নিয়েছিল। হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল। হেমন্ত সেনের ছেলে কে ছিলেন? বিজয় সেন। কত সালে? 1096 থেকে 1159 খ্রিস্টাব্দে রাঢ়, মানে বিজয় সেনের আমলে রাঢ়ের সাথে গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। কে বাড়িয়েছিলেন? বিজয় সেন। বিজয় সেনের পরে রাজা হন পরবর্তী শাসক বল্লাল সেন। আনুমানিক 1170 থেকে 79 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। পাল শাসক গোবিন্দ পালকে কে পরাজিত করে? বল্লাল সেন। এভাবে বল্লাল সেন পাল রাজত্বের ওপর চূড়ান্ত আঘাত ছাড়েন। যখন গোবিন্দ পাল মারা যায় তখনই মানে পাল রাজাকে আর বাঁচানো সম্ভব হয়নি, মানে খুবই ওরা কমজোর হয়ে পড়ে। বল্লাল সেন ওরা তো এমনি ছিল ব্রাহ্মণ, ওরা ছিল ব্রাহ্মণ, এটা মনে রাখতে হবে। সেনরা ছিল ব্রাহ্মণ, কিন্তু প্রথমে ছিল তারা ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যান। এটা আমরা জানি যে ব্রাহ্মণদের কাজ ছিল সমাজে শিক্ষা দেওয়া, পুরোহিত কাজ করা, এগুলো কাজ এরা করতো। বিশেষ করে ওদের পেশার সাথে যুক্ত ছিল শিক্ষা ব্যবস্থা। কিন্তু যারা রাজা হয় তারা কিন্তু ক্ষত্রিয় হয়, তারা যুদ্ধে যায়। তো ওরা কি করে, যখন রাজা হয় তখন ওরা নিজের ধর্ম পরিবর্তন করে ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় হয়ে যায়। কিন্তু যখন ওরা রাজত্বে ক্ষমতায় আসে তখন কি শুরু করে ওরা? রক্ষণশীল গৌড় ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন, মানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ পূজা অর্চনা এগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন। বল্লাল সেনের ছেলে এবং উত্তরাধিকারী ছিলেন লক্ষণ সেন। প্রয়াগ, বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রয়াগ মানে বর্তমানের উত্তরপ্রদেশ, বারাণসী, পুরী মানে উড়িষ্যাতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? পূর্ববঙ্গের বিক্রমপুরে। এখানে আমরা দেখতে পাবো পূর্ববঙ্গের বিক্রমপুরে এখানে ছিল লক্ষণ সেনের রাজধানী, বিক্রমপুরে। লক্ষণাবতী মানে গৌড় যে জায়গা লক্ষণ সেনের আমলে সেটার নাম করা হয় লক্ষণাবতী, ছিল ওই আমলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর। যখন 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে তুর্কি, আমরা জানি 1206 খ্রিস্টাব্দে উত্তর ভারতের দিল্লিতে তুর্কি রাজ্য প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন ऐबक। 1199 তো 1204-5-6 দিকে ইলতুৎমিশ একদম সক্রিয়ভাবে দিল্লিতে নিজের ক্ষমতা বিস্তার শুরু করেন। এই সময় কি হয়? তুর্কি আক্রমণ, বাংলা সেন শাসকের অকার্যত অবসান ঘটেছিল। কোন তুর্কি আক্রমণ করেছিলেন এটা আমাদের মনে রাখতে হবে, কি বখতিয়ার খলজি। বাংলায় তুর্কি আক্রমণ করে সেন বংশকে, লক্ষণ সেনকে পরাজিত করে। লক্ষণ সেন তখন বাংলাদেশে পূর্ববঙ্গে পালিয়ে গেছিলেন, বর্তমানের যে বাংলাদেশ সেখানে পালিয়ে গেছিলেন। লক্ষ্য করে দেখো যে পাল রাজাদের শাসনের শেষ দিকেই বাংলায় সেন শাসক শুরু হয়নি। আমাদের মনে রাখতে হবে যে মানে পাল রাজত্ব শেষ হয়নি, তার সাথেই সেন রাজত্ব শুরু হয়ে গেছিল। সেনরা নিজের ক্ষমতা বিস্তার করতে করতে পালদেরকে পুরো শেষ করে দিয়েছিল। এটা আমাদের মনে রাখতে হবে। দুইটা একসাথে, এটা হয় নাই যে এটার অস্তিত্ব শেষ হয়ে গেছে তারপরে সেনরা এসেছেন, না। এদিকে আমাদের মনে রাখতে হবে যে পাল রাজা যখন পূর্ববঙ্গে, বর্তমান বাংলাদেশে পালরা টিকে আছে, সেই সময় পশ্চিম বাংলা, বর্তমানে যে পশ্চিম বাংলা সেই এলাকায় রাঢ় অঞ্চলে সেনদের শাসন শুরু হয়ে গেছিল। এটা হয়নি যে পালরা শেষ হয়ে গেছে, অস্তিত্ব শেষ হয়ে গেছে তারপর সেনরা এসেছেন, না। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে কিন্তু নিজের সেন বংশ প্রতিষ্ঠা করে ফেলেছিল পাল শাসনের শেষ দিকে। আর পালদের
যে শেষ হওয়ার, পালদের অস্তিত্ব শেষ হওয়ার মেন কারণ ছিল কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহই সাহায্য করেছিল সেনদেরকে রাজ্য স্থাপন করতে, এটা আমাদের মনে রাখতে হবে। পাল, এখানে এখানে ছোপ করে দেওয়া আছে, দেখো রাজবংশ পাল, সময়কাল কত 750 থেকে 1200 পর্যন্ত তারা টিকে ছিল। কয়েকজন উল্লেখযোগ্য রাজা কে কে? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল এবং রামপাল। উল্লেখযোগ্য ঘটনা কি হয়েছিল পালদের আমলে? ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ, কনৌজকে কেন্দ্র করে যে পশ্চিম ভারতের প্রতিহার, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এবং বাংলার পালরা এই ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, বৌদ্ধ ধর্ম, এরা পালরা কিন্তু মনে রাখতে হবে যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিল। শিক্ষা, শিল্প, স্থাপত্যে বিকাশ, শিক্ষা ব্যবস্থায় এবং শিল্প স্থাপনে বিশেষ বিকাশ হয়েছিল। আর একটা মেন কারণ হলো কৈবর্ত বিদ্রোহের জন্য আমাদেরকে পাল শাসন মনে রাখতে হবে। তারপর সেনরা আসে কবে? খ্রিস্টীয় একাদশ শতক থেকে, 11 সেঞ্চুরি থেকে 1204-5 পর্যন্ত তারা ছিল। কয়েকজন উল্লেখযোগ্য রাজা হলেন বল্লাল সেন, লক্ষল সেন। এদের আমলে কী হয়েছিল? ব্রাহ্মণ্য ব্যবস্থা তৈরি হয়েছিল, গৌড়ীয় ব্রাহ্মণ ব্যবস্থা। বর্ণ ব্যবস্থার মানে 4 বর্ণ যে আছে, এটা বিশেষভাবে কড়াকড়ি হয়েছিল। তুর্কীয়, আর এদের সময় তুর্কীয় অভিযান হয়েছিল। এখানে আমাদের মনে রাখতে হবে যে কৈবর্ত বিদ্রোহ কি, এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে যে কৈবর্ত বিদ্রোহ কি। পাল শাসনের একাদশ শতকে দ্বিতীয় ভাগে, পাল শাসনের 11 সেঞ্চুরির এন্ডের দিকে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা সম্ভবত কী ছিল? নৌকার মাঝি বা জেলে ছিল। সে সময় বাংলার উত্তর ভাগে কৈবর্তরা যথেষ্ট প্রভাব ছিল। বাংলার উত্তর ভাগে সন্ধ্যাকর নন্দী যে রামচরিত কাব্যটি লিখেছেন সেখানে কৈবর্ত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়। এই বিদ্রোহে 3 জন নেতা ছিলেন, মনে রাখতে হবে। কজন নেতা ছিলেন? 3 জন। কে কে? দিব্য, রুদক এবং ভীম। দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পররাষ্ট্রের কর্মচারী। আমাদের এটা বুঝে নিতে হবে যে একটা দেশ যখন কমজোর হচ্ছে তখন রাষ্ট্রের কর্মচারীরাই প্রথমে জানবে যে আমাদের রাজ্যের দুর্বলতা কোথায়। তো দিব্য ছিল পররাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন, পালদের যে দুর্বলতা সেই সুযোগে তিনি বিদ্রোহ করেন। মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন। দিব্য, বরেন্দ্র, মহিপাল যখন এই যে কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন, দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। দিব্য তখন বরেন্দ্র অঞ্চল দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। ওই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল, তা দিব্যর সঙ্গে কতজন সামন্ত যোগ দিয়েছিল এই ব্যাপারে আমাদের জানা নেই। মহিপালের ছোট ভাই রামপাল দিব্যকে পরাস্ত করেন এবং দমন করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন, কিন্তু উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু সফল হননি। কৈবর্ত রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন। কৈবর্ত রাজা যে ভীম, তিনিও জনপ্রিয় শাসক ছিলেন। এই সময় পাল রাজাদের শাসন উত্তর বিহার, উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত এবং হত্যা করেন। রামপাল, মহিপালের পরিচয় রামপাল, তিনি সামন্ত আর নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত করেন। তারপর তিনি বরেন্দ্র শহর, বাংলার কামরূপ, বর্তমান আসাম এবং ওড়িশার একাংশে পাল শাসন প্রতিষ্ঠা করেন। কোথায় কোথায়? আসাম এবং ওড়িশায় শাসন প্রতিষ্ঠা করেন। বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত করেন। কোথায় রামপাল স্থাপিত করেন রাজধানী? রামাবতী নগরে, বরেন্দ্র অঞ্চলের। এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। এই বিদ্রোহেই স্পষ্ট করে দিয়েছিল যে পাল শাসন শেষ হওয়ার পথে। কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে। কোন কাব্য থেকে? সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্য থেকে। এরপর আমরা পড়ব অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান। 2.5 অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান। এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম। বাংলার বাইরে খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দীতে উত্তর এবং দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ এবং রাজত্বের উত্থান হয়েছিল। এই নতুন রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। এই অঞ্চলে বাংলার বাইরে কিন্তু পড়ব, উত্তর আর দক্ষিণ ভারতে অনেকগুলো ছোট ছোট শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। বড় বড় জমির মালিক বা যোদ্ধৃত্ব নেতাদের অনেক ক্ষেত্রে সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর ইত্যাদি উপাধি দেওয়া হতো। বড় বড় জমিদার বা যারা যুদ্ধে থাকতো, আর্মি, বর্তমানে যে আর্মি বলা হয়, তাদেরকে সামন্ত, মহাসামন্ত বলে উপাধি দেওয়া হতো। তার বদলে এরা রাজা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খাজনা বা উপঢৌকন দিত। এর বদলে তারা রাজা বা আপার শ্রেণীর যে কর্মচারী আছে তাদেরকে খাজনা দিত, ট্যাক্স দিত এবং উপঢৌকন মানে গিফট বলা চলে বর্তমান
ভাষায় গিফট দিত। এমনকি প্রয়োজনে রাজার ডাকে সৈন্য নিয়ে যুদ্ধে হাজির হতো। এমনকি যখন রাজা ডাকে যুদ্ধের সময়, তখন তাদেরকে সেনা নিয়ে উপস্থিত হতে হতো। কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল। কেউ কেউ আবার রাজা যদি কমজোর হয়ে যায়, তখন এরা এই সামন্তরাই কী করে নিজ নিজ এরিয়াতে রাজা হিসাবে শাসন শুরু করে দেয়। যেমন দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে ছিল। দাক্ষিণাত্যে যে রাষ্ট্রকূট শক্তি ছিল, তারা কার অধীনে ছিল? চালুক্যদের অধীনে ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় এক রাষ্ট্রকূট নেতা দন্তিদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে ওঠে। তখন রাষ্ট্রকূট নেতা কি করে? দন্তিদুর্গ রাজার কমজোরিতে নিজেই রাজা ঘোষণা করে নিজের এরিয়ায় রাজ্য শাসন শুরু করে দেয়। অনেক সময় সামরিক কৃতিত্বের অধিকারী, সামরিক কৃতিত্ব মানে যাদেরকে যেমন প্রাইজ দেওয়া হয় না, আর যুদ্ধে জয় করে ফিরলে তাদের কৃতিত্বের অধিকারী তারা হয়। মানুষের পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনের উদ্যোগে, পারিবারিক শক্তির মানে বড় বংশ, এরা কী করে নতুন রাজ্য স্থাপনের উদ্যোগী হতো। এরকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা জানব। প্রথমে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজারা রাজত্ব করতেন। এদের কথা আমরা আগেই জেনেছি। দ্বিতীয় শক্তি ছিল গুর্জর প্রতিহার। এরা রাজস্থান এবং গুজরাটের বৃহৎ অঞ্চলে শাসন করত। গুর্জর প্রতিহাররা কোথায় শাসন করত? রাজস্থান আর গুজরাটের বৃহৎ অঞ্চলে শাসন করতেন। এদের মধ্যে রাজা ভোজ, এদের মধ্যে কে ছিলেন? রাজা ভোজ 836 থেকে 85 খ্রিস্টাব্দে খুব ক্ষমতাবান ছিলেন। রাজা ভোজ কে ছিলেন? খুব ক্ষমতাবান ছিলেন। তিনি কনৌজ দখল করে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন। তিনি কনৌজ দখল করলেন এবং তার রাজ্যের রাজধানী স্থাপন করেন। পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। এই পরবর্তীকালে যখন বাংলা থেকে পালরা আক্রমণ করতেছে, দাক্ষিণাত্য থেকে রাষ্ট্রকূটরা আক্রমণ করতেছে, তখন প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। হর্ষবর্ধন যখন রাজত্ব করতো, তখন থেকেই কনৌজ কিন্তু উত্তরাপথে, মানে কনৌজ এমন এক জায়গায় সিচুয়েশন ছিল যে সেখান থেকে ইন্টারন্যাশনাল বিজনেস সব কিছু পথ, যে কেউ যাবে ভারতের উত্তর সাইডে কনৌজ দিয়েই তাকে যেতে হবে। এই জন্য কনৌজ খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল। এই জন্য কনৌজকে আক্রমণ করতে, নিজের অধীনে আনতে সবাই ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল। যে কনৌজকে নিয়ন্ত্রণ করবে সে গাঙ্গেয় উপত্যকা দখল করতে পারবে, তা বোঝা গিয়েছিল। কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার আন্ডারে, মানে সেখানে খুব বেশি কৃষিকাজও হতো। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং নদীভিত্তিক বাণিজ্য চলত। খনিজ দ্রব্য ছিল, আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে, এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। আজকে আমরা এতটুকু পড়ব। এরপরে আমরা দক্ষিণ ভারতের চোল শক্তিটা ভালো করে বুঝবো।